ফারাক্কার গেট খোলা নিয়ে যা বললেন দুই দেশের কর্মকর্তারা। শেখ হাসিনাকে নিয়ে যা যা করছে ভারত, জানবেন বিস্তারিত সংবাদে। মনোহরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের জন্য হাহাকার। পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড তারেক আহমেদ সিদ্দিক, বেরিয়ে এলো ঘটনার ভয়াবহ নির্মমতার আসল চিত্র। চলমান পরিস্থিতিতে জনগণকে শান্ত থাকার আহ্বান ইসলামী ঐক্যজোটের। ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ার গুজব ও ভুয়া ভিডিও প্রত্যাখ্যান নয়াদিল্লির। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে আজও বৃষ্টির সম্ভাবনা। সকল নাগরিকের অধিকার রক্ষা সরকারের দায়িত্ব, বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফারাক্কার গেট খোলা নিয়ে যা বললেন দুই দেশের কর্মকর্তারা। ভারতের ফারাক্কা বাঁধের 109টি গেটের সবগুলো খোলা থাকলেও বাংলাদেশে এই মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানাচ্ছে উভয় দেশের কর্মকর্তারা। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন, ফারাক্কার ভারতের অংশে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি চলছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে বন্যার কোনো আশঙ্কা নেই। বর্ষাকালে ফারাক্কা বাঁধের সবগুলো গেট খোলাই থাকে, এগুলো আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই বলে জানান তারা। অন্যদিকে একই কথা বলছে ভারতের ফারাক্কা বাঁধ প্রকল্প। তারা বলছে, বাঁধ থেকে ভাটির দিকে যে পানি ছাড়া হচ্ছে তাতে কোনো বন্যার আশঙ্কা নেই। কিন্তু ওই সময় সরকারের বিভিন্ন সংস্থা জানিয়েছিল এই আকস্মিক বন্যার পূর্ব ধারণা ছিল, তবে এত ব্যাপক মাত্রায় বন্যা হবে সেটি ধারণা ছিল না। সোমবার ফারাক্কা বাঁধের 109টি গেটের সবগুলোই খোলা হয়েছে এমন খবর প্রকাশিত হলে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। বলা হচ্ছে, ভারত ফারাক্কা বাঁধের গেট খোলায় এখন আর বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ অন্য অঞ্চলের বিভিন্ন জেলা বন্যার ঝুঁকিতে পড়বে। কিন্তু এই ধরনের আশঙ্কা একেবারেই নাকচ করে দিয়েছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যা পরিস্থিতির কারণে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে দেশটি। তবে বাংলাদেশে বন্যা সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থপ্রতিম বড়িয়া সাংবাদিকদের বলেছেন, এতে বাংলাদেশে বন্যার আশঙ্কা নেই, তেমন কোনো বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাত হলেও আমাদের বন্যার কোনো আশঙ্কা নেই। এদিকে শেখ হাসিনাকে নিয়ে যা করছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 3 সপ্তাহ আগে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে দিল্লির হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা। ভারত সরকার এর পরদিন দেশের পার্লামেন্টে শেখ হাসিনার দিল্লিতে আসার কথা সরকারিভাবে ঘোষণা করে, কিন্তু সেই অবতরণের পর পুরো 3 সপ্তাহ কেটে গেল। শেখ হাসিনার অবস্থান নিয়ে দিল্লিতে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো কিছুই জানানো হয়নি। গণমাধ্যম সূত্রে জানা যায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনাকে নিয়ে যাবতীয় প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। সরকারি পর্যায়েও কোনো বিবৃতি জারি করা হয়নি। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কিনা সেটা নিয়েও দিল্লি এখন পর্যন্ত মুখ খুলছে না। ফলে ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা বাড়ছে, সঙ্গে ছড়াচ্ছে নানা রকম গুজবও। হেলিকপ্টারে সরিয়ে আনা বিষয়ে জানা যায়, শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাতটি ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটির ভিভিআইপি লাউঞ্জে। হিন্ডন মূলত একটি সামরিক বিমান ঘাঁটি, তাই সেখানে শীর্ষ সামরিক কর্মকর্তাদের থাকারও সুব্যবস্থা আছে। সেখানে প্রথম রাতটি কাটানোর পর তাকে গাজিয়াবাদেই আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউস বা অতিথি নিবাসে সরিয়ে আনা হয়েছিল বলে জানা যায়। তবে এখন তাকে সেখান থেকে সরিয়ে রাতের অন্ধকারে রাজধানী দিল্লির কোনো গোপন ঠিকানায় মুভ করানো হয়েছে বলে জানা যায়। ফলে শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা এখন দিল্লিতেই। তবে শেষ পর্যন্ত উপযুক্ত তৃতীয় দেশে শেখ হাসিনাকে পাঠানোর চেষ্টা যদি সফল না হয়, সেই ক্ষেত্রে তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই রেখে দেওয়ার জন্য দিল্লি মানসিকভাবে প্রস্তুত রয়েছে। শেখ হাসিনা এই যাত্রায় দিল্লিতে পা রাখার 3 সপ্তাহের মাথায় এটাই হলো ভারত সরকারের মনোভাবের সর্বশেষ কথা। এদিকে মনোহরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের জন্য হাহাকার।
কুমিল্লার মনোহরগঞ্জের প্রত্যন্ত এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণের জন্য বন্যাভাসী মানুষের হাহাকার চলছে। ভারতের উজান থেকে আসা পানিতে বিভিন্ন এলাকায় ডাকতিয়ার বাঁধ ভেঙে উপজেলার প্রায় ৯০% এলাকা প্লাবিত। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১.৫ লক্ষ মানুষ। বানভাসীদের জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে অধিকাংশ মানুষ আশ্রয়কেন্দ্রে গেলেও প্রত্যন্ত গ্রামের মানুষ এখনও পানিবন্দী হয়ে আটকা রয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের সদস্যরা সড়ক সংলগ্ন গ্রামগুলোতে ত্রাণ সহায়তা দিলেও অধিক পানির কারণে প্রত্যন্ত গ্রামগুলোতে পৌঁছানো যাচ্ছে না ত্রাণ। এতে বানভাসী মানুষের মাঝে সৃষ্টি হয়েছে হাহাকার। ডাকাতিয়া নদীর পানি উপচে বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে প্রায় ১.৫ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মনোহরগঞ্জ উপজেলা অফিসের তথ্য মতে, ডাকাতিয়া নদীর পানির সব পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি নদীর পানি বিভিন্ন পয়েন্টে আগের তুলনায় বেড়েছে। ফলে ডাকাতিয়া নদীর কয়েকটি স্থানে পাড় ভেঙে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে মনোহরগঞ্জ উপজেলার প্রায় ৯০% এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী রয়েছেন প্রায় ১.৫ লক্ষাধিক মানুষ। এদিকে পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড তারিক আহমেদ সিদ্দিক বেরিয়ে এলো ভয়াবহ তথ্য। প্রিয় দর্শক, সবগুলো নিউজের মধ্যে আজকের এই নিউজটি সবচেয়ে ভয়াবহ। পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে সাবেক ক্যাপ্টেন ডক্টর খান সুবাইল বিন রফিক বলেছেন, পুরো ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন তারিক আহমেদ সিদ্দিক। তার মুখ থেকেই বেরিয়ে এসেছে ভয়াবহ সেই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত। শনিবার রাতে বেসামরিক টিভি চ্যানেল আয়ে প্রচারিত তৃতীয় মাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা প্রকাশ করে দিয়েছেন। সাবেক ক্যাপ্টেন অব ডক্টর খান সুবাইল বিন রফিক বলেছেন, এটাকে আমি বিডিআর বিদ্রোহ বলতে চাই না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। কতিপয় সামরিক, বেসামরিক এবং রাজনৈতিক নেতৃত্ব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঘটনার সময় আমি MISTতে ইঞ্জিনিয়ারিং পড়ি। ২৫ ফেব্রুয়ারি সকাল ৮:৩০টার দিকে আমাকে প্রথমে পিলখানা থেকে ফোন করেন ক্যাপ্টেন তানভীর। বলেন, উই আর ইন ট্রাবল, জুনায়েদকে বিষয়টি জানাও। আমি জুনায়েদকে বার্তাটি পাঠাই। জুনায়েদ আমাকে বললেন, সেনাপ্রধান বিষয়টি অবহিত। এরপর MIST থেকে আমরা ১০ থেকে ১৫ জন ঢাকা ইঞ্জিনিয়ারিং ব্রিগেডে চলে যাই। সকাল ৯:৩০টার দিকে সেখানে যাওয়ার পর তৎকালীন মেজর জেনারেল ইকবাল করিম ভূঁইয়া আমাদেরকে বাধা দেন। এরপর আমরা ৭-৮ জন সেনা অফিসার অস্ত্রসহ আমাদের ব্রাদার অফিসার ও তাদের পরিবারকে বাঁচানোর জন্য আবাহনী মাঠের দিকে রওনা হই। কয়েকটি গণমাধ্যমে তখন এই ছবি প্রচারও হয়েছিল। আমাদের ওপর কয়েকজন বিডিআর সদস্য গুলি ছুড়তে শুরু করে। এ অবস্থায় আমাদের রিইনফোর্সমেন্ট দরকার ছিল। এই জন্য আমি MISTর তখনকার কমান্ডার মেজর জেনারেল ওয়াদুদকে ফোন করি। উনি আমাকে প্রচণ্ড গালাগাল করেন। উনি বরং ৫ মিনিটের মধ্যে আমাকে সেখান থেকে চলে আসতে বলেন। ক্যাপ্টেন ডক্টর খান সুবাইল বিন রফিক বলেন, সেদিন সেনাবাহিনী পিলখানায় ঢুকতে পারলে এই গণহত্যা হতো না। ২৭ ঘন্টা পর ঢুকেছিল সেনাবাহিনী। এর আগেই সেনা অফিসারদের হত্যা করা হয়। ট্র্যাক করে করে পিলখানায় সেনা অফিসারদের অবস্থানের তথ্য দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী তাদেরকে হত্যা করা হয়েছিল। তিনি বলেন, ঘটনার ৪ মাস পর বিডিআরে আমার পোস্টিং হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের লক্ষ্যে একাধিক তদন্ত চলতে থাকে। সেনাবাহিনীর পক্ষ থেকে তদন্ত কমিটির প্রধান ছিলেন বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। র্যাবের পক্ষ থেকেও তদন্ত চলে। পুলিশের পক্ষ থেকে চলা তদন্তের দায়িত্বে ছিলেন আব্দুল কাহার আকন্দ ও মনিরুল ইসলাম। আর বিডিআরের অভ্যন্তরীণের দায়িত্বে ছিলেন জেনারেল আজিজ আহমেদ। আর আমার দায়িত্ব ছিল সবগুলো তদন্ত কমিটির মধ্যে সমন্বয় করা। সেই হিসেবে আমার কাছে বিভিন্ন তথ্য প্রমাণের রিপোর্ট চলে আসে। সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, প্রাপ্ত রিপোর্টসমূহে দেখতে পাই ঘটনার পরিকল্পনা হয় ২০০৮ সালের ডিসেম্বর থেকে। এরপর ৩ মাস ধরে বিডিআরের ৫০ জনের মতো সদস্য বিভিন্ন রাজনৈতিক, বেসামরিক ব্যক্তির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন।
বিভিন্ন গোয়েন্দা সংস্থা এসব তথ্য জানতে পারেনি, এটা সম্পূর্ণ অসত্য। জেনেও তারা গোপন করেছিল। আওয়ামী লীগের একজন সাবেক এমপি প্রতি শুক্রবার পিলখানা মসজিদে জুমার নামাজ পড়তে যেতেন। নামাজের পর তিনি সেখানে 1 থেকে 1.5 ঘন্টা বিডিআরের সৈনিকদের সঙ্গে মিটিং করতেন। পরে তার বাসায়ও একাধিক মিটিং হয়। সেসব মিটিংয়ে আওয়ামী লীগের আরেকজন সাবেক এমপি থাকতেন। মিটিংয়ে বিডিআরের সৈনিকদের উদ্দেশ্যে সাবেক এক এমপি বলেছিলেন, বেশি মারার দরকার নেই, 2-3 জন অফিসার মেরে ফেললেই হয়, বাকিটা আমরা দেখব। এই 2 সাবেক এমপি হলেন ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক। ঘটনাবলীয় বর্ণনায় ক্যাপ্টেন ডক্টর মোহাম্মদ সুবাইল বিন রফিক বলেছেন, তদন্ত কাজে মইনুল ইসলাম এবং আজিজ আহমেদ সহযোগিতা করতেন না, বরং সুনির্দিষ্টভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। 2019 সালের সেপ্টেম্বরে বিডিআরের 3 জন পিলখানার ভেতরে আত্মহত্যা করেন। তবে আদৌ তারা আত্মহত্যা করেছিলেন কিনা সেটি তদন্ত হয়নি। এই 3 জন ঘটনার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। 2009 সালের 14 অক্টোবর বিডিআরের তৎকালীন ডিজি মইনুল ইসলাম এবং আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে ডাকেন। আমি প্রধানমন্ত্রীর কাছে তদন্তের রিপোর্ট পেশ করি। উনি রিপোর্টটি ছুঁড়ে ফেলে বলেন, কি আবোল তাবোল রিপোর্ট, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে। তখন মইনুল ইসলাম বলেন, রিপোর্টে যেন কোনো রাজনৈতিক নেতার নাম না আসে, পুলিশের রিপোর্টের ভিত্তিতে সবকিছু করতে হবে, সেনাবাহিনী ও র্যাবের রিপোর্টের ভিত্তিতে কিছু করা যাবে না। এরপর আবারও আমাদের 2 জনকে ডাকেন প্রধানমন্ত্রী। সেদিনও আমি রিপোর্ট পরিবর্তন করিনি। আমি বলেছিলাম আমার ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না। এরপর আমাকে পিলখানা থেকে তুলে নেওয়া হয়, 361 দিন ডিজিএফআইতে রাখা হয় আমাকে। সেখান থেকে এই আয়না ঘরের শুরু। 5 বছর আমি অন্তরীণ থাকি। এরপর ছাড়া পেলেও আর দেশে থাকতে পারিনি। আজিজ, মইনুল, আকবর, জিয়াউল আহসান, এদের সবার হাত সে সময়ের রক্তে রঞ্জিত। অন্যদিকে চলমান পরিস্থিতিতে জনগণকে শান্ত থাকার আহ্বান ইসলামী ঐক্যজোটের। স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর বর্তমান রাজনৈতিক সংকটের মধ্যে পার্শ্ববর্তী দেশের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশের ওপর বন্যা চাপিয়ে দিয়েছে, যা মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। দেশের বর্তমান পরিস্থিতিতে করণীয় কী তা নির্ধারণ করতে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের জরুরি সভায় বক্তারা এসব কথা বলেছেন। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবু জাফর কাশেমের সভাপতিত্বে সোমবার দুপুরে রাজধানীর মহাখালীস্থ হাফেজি হুজুর মাদ্রাসা এবং খানকা শরীফে এই সভা অনুষ্ঠিত হয়। মাওলানা আবু জাফর কাসেমি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো দেশি বিদেশি স্বার্থান্বেষী মহল যেন কোনো অঘটন ঘটাতে না পারে। দেশের আপামর ছাত্র জনতাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরও বলেন, যুগে যুগে বীর বাঙালি এবং ওলামা মাশায়েখ রক্ত দিয়ে দেশকে রক্ষা করেছে। আমাদের সবাইকে দেশ ও স্বাধীনতা রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব অ্যাডভোকেট খায়রুল আহসান তার বক্তব্যে বলেন, দেশের মানুষ ধর্মপ্রাণ এবং স্বাধীনচেতা। ইতিহাস বলে স্বাধীনচেতা মানুষকে কখনো দমিয়ে রাখা যায় না, তাই বিদেশি দেশি ষড়যন্ত্র বাংলাদেশকে দমাতে পারবে না ইনশাআল্লাহ।